তো সব মিলে আমার মা তো আছেনই, কিন্তু আমার বাবা আমার জন্য লিটারেলি যেটাকে বলে ঢাল ছিল। তুই যে আমাকে নিয়ে ভাবিস সেটাই বুঝলাম, থ্যাংক ইউ। এই ভাবনাটা সবার হয় না যে আসলেই আমি কিভাবে চলছি, কিভাবে আছি। ওরা এই দেশের না, এই না, তমুক না, এত বিভাজন, এত বৈষম্য, আসলে কি এই বৈষম্যটা এক্সিস্ট করে? আমার তো মনে হয় না। আমি একজন চলচ্চিত্র প্রেমী, সো আমি ভুল ত্রুটি থেকে আস্তে আস্তে সব মানে আমার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে দেখতে দেখতে শিখি। ওটা মনের চোখ বল। প্রথম কথা হচ্ছে আমাকে যা দেখান, মানে যতটা না ফেসবুকে উনি দেখেছেন, বাকিটা টোটালটাই আমার লেখা পড়ে ওনার ইন্টারেস্ট হয়েছে যে এটা হতে পারে এই ক্যারেক্টার। সো আমি আমার প্রথম সিনেমার জন্যই অনেক বছর অপেক্ষা করেছি, কিন্তু প্রথম সিনেমাটা আলোর মুখ দেখেনি। আমি অপেক্ষা করতে 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 সিনেমা করব, সিনেমা করতে 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 ঢাকা একটা হলো, তারপরে তো অনেকগুলোই সিনেমা আমি করলাম। আমি আমি তো সবার সিনেমা প্রমোট করি। আমার কথা হচ্ছে যে মানে এটা তো আমার ইন্ডাস্ট্রির কাজ, আমাদের পরিবারের কাজ। সো আমরা যদি না বলি তাহলে কে কে বলবে? আমি তো ভায়োলেন্স নিতে পারি না, সো আমার জন্য ডিফিকাল্ট। বাট শাকিব খান দুর্দান্ত অভিনয় করছে, পিচ্চিটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স করছে। ওখানে কে ভালো অভিনয় করে নাই? মোশাররফ ভাই না একটা ইনস্টিটিউট, ও তো ভেতরে বাস করে আমার। আমি এখনো ওই শিশুটা হতে পারি। এই যে আমরা এখন বলি যে আমরা খুব মানবিক পৃথিবী তৈরি করছি, তাহলে গাজায় কি হচ্ছে? না না রাজা না, এইভাবে তুমি আমার দিকে ছুরি আগিয়ে দিও না, এটা আমার হাত থেকে পড়ে যাবে। কি টাইমিং! না না 1000 কিছু দেবো না, তোরে আমি 75 দেবো। পৃথিবীতে আগে যে যত অরণ্য ছিল সব ফিরে আসবে। আজকের দিনের সবচেয়ে প্রিয় গান হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এটা আমার বড় পছন্দ। কোনো প্রেম চলছে না নিজের সাথে। ও ছোটবেলার ক্রাশ, যাকে দেখে আমার কমার্শিয়াল ফিল্ম করতে ইচ্ছে হয়েছে। এই যে এরকম এক্সপ্রেশনটাই বোঝা যাবে। আচ্ছা, ও স্ক্রিনে আমার সাইলেন্স ক্যাপচার করতে পারে। সুপ্রিয় দর্শক, নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি পান্থ আফজাল এবং আমার সঙ্গে রয়েছে, আমি বলবো যে যিনি নাটকে তার সুনিপুণ অভিনয় দিয়ে দর্শককে ইতিমধ্যে মুগ্ধ করেছেন, যিনি আসলে পর্দায় অন্যরকম একটা আবহ তৈরি হয়, তিনি আর কেউ নন, আমার প্রিয় অভিনেত্রী, আমি জানি আপনাদেরও প্রিয় অভিনেত্রী, নওশবা আহমেদ। কি অবস্থা? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার তো বন্ধু মানুষ, অবশ্যই এই তুই গাড়ি তো চলবে নাকি? অবশ্যই। অনেকদিন পর দেখা হলো, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো, খুবই ভালো কাটলো। কিছু অনুপস্থিতি, সেটাও একটা সুন্দর সুমধুর ভালোবাসার আবহাওয়ায় সৃষ্টি করে। সো এখন একটু একটু মানে দায়িত্বটা আর একটু বেড়ে গেছে আর কি। সো অন্যের আনন্দটা দেখতে দেখতেই কেটে যায়। এই বাবা দেখেছে তো কিছু সময়, অভিনয়ের যাত্রাটাও দেখেছে, এখনো অনেক সময় মিস করা হয় বাবাকে। বাবা সম্পর্কে যদি বিশ্লেষণ করা, যদি বলতে দেওয়া হয় যে নওশবার বাবা সে কেমন ছিল নওশবার কাছে, প্রত্যেক বাবাই তো তার কাছে সুন্দর অন্যরকম, কিন্তু নওশবার কাছে কেমন ছিল? দেখ আমি তো আসলে আমার মনে হয় আমাকে অনেকে রিলেট করতে পারবে। যে বাচ্চারা সবচেয়ে বেশি কম কথা বলে, যে বাচ্চা মুখ ফুটে বলতে পারে না যে তার খিদা লেগেছে, যে কিনা একটু পিছিয়ে পড়া বাচ্চা, তাদের জন্য বাবা মা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। সো আমি পিছিয়ে পড়া সেই বাচ্চাদের মতো, আমি দেরিতে কথা বলেছি, আমি একটু সহজ কথায় সবকিছুই আমার একটু দেরিতে দেরিতে, আবেগী একটা বিষয় তো আছেই। তো সব মিলে আমার মা তো আছেনই, কিন্তু আমার বাবা আমার জন্য লিটারেলি যেটাকে বলে ঢাল ছিল। মানে আমার মনে হতো যে আমি ভয়ে কুকড়ে পৃথিবীতে বেঁচে ছিলাম শুধুমাত্র সে সামনে ছিল বলে। সো শুধুমাত্রই যে তার সাথে আমার অনেক মধুর সম্পর্ক অথবা বাবা বাবা ব্যাপারটা তা নয়, উনি আমার প্রোটেক্টর ছিল। মানে আমি এখনো ফিল করি যে উনি হয়তোবা শারীরিকভাবে আমার সাথে নাই। এই যে আমি বীর দর্পে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, একা চলাফেরা করি, আপনি জানিস আমি ভ্রমণে চলে যাই, সবাই আমাকে বলে যে নওশবা তোর ভয় লাগে না? আমার ভয় লাগে না, আমার সবসময় মনে হয় আব্বু আমার সাথে আছে। বরাবরই দেখা যাচ্ছে নওশবা যে ধরনের কাজ করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, এই কাজগুলো এই সময়ে টিকে থাকার জন্য বা এই সময়ে টাকা কামানোর জন্য বা নিজেকে অন্যভাবে উপস্থাপন করার মতো উপযোগী না, কিন্তু নওশবা কিন্তু সেরকম কাজই করে যাচ্ছে। নিজের
আপোষ করছে না, কোনো কিছুর বিরুদ্ধে করছে না, এভাবে কি আসলে কতদিন থাকা যাবে, বা ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে থাকা যাবে? তুই যে আমাকে নিয়ে ভাবিস সেটাই বুঝলাম। থ্যাংক ইউ। এই ভাবনাটা সবার হয় না যে আসলেই আমি কিভাবে চলছি, কিভাবে আছি। আহ কি জানি একটা শক্তি, আমি জানি না কোথা থেকে, এক ধরনের, সেটা হচ্ছে যে আব্বু চলে যাওয়ার পরে পথটা কিন্তু আরো আরো কঠিন হয়েছে। আব্বু যখন ছিলেন তখন একটা বিষয় ছিল যে ঠিক আছে, আমি আমার মনের কথা শুনে আমার মন যে কাজ করতে চাইছে সেটাই করে যাচ্ছি, কারণ আমি যদি পড়েও যে আমি জানি যে একজন টেনে তুলবে, এখন কিন্তু সে বিষয়টাও নাই। তবু আমি আপোষ করতে পারি না, কারণ সবসময় আমার বাবা আমাকে বলতেন যে কখনোই করো না, কারণ দিন শেষে তোমাকে নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি, এবং তুমি কি এই কাজটা করে আনন্দ পাচ্ছ কিনা। যে কানে যে কাজে আনন্দ নাই সেই কাজ তুমি বেশি দিন করতে পারবে না, এটা তোমার সিস্টেমের মধ্যেই নেই। তো সেই কারণে আমি আসলে ওই আপোষের জায়গাটাতে যেতেও পারি না, ওটা আমার মনও চায় না। অভিনয়টা তো আমার প্যাশন, অভিনয়টাও এমন হয়ে যাচ্ছে যে ওই যে করেছি অন্তরা, এরপরে কিন্তু আর ডাকি আসেনি সেরকম। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি সেই কাজটাই করতে চাই যে কাজটা আমি মনে করি যে আমার মেধার মূল্যায়ন হবে এবং আমি এই কাজটা করে আনন্দ পাবো। সো এটা খুব টাফ, বাট চেষ্টা করে যাচ্ছি বন্ধু, জানি না এবং কি দেখা হয়। যাচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস অনেক কাজ, কুকুর যেখানে মেরে ফেলতেছে, পশু হত্যা হচ্ছে, সেখানে নওশার মতো আরো কয়েকজন অবশ্য আছে, একা তো সম্ভব না, তারপরে নওশোবাকে দেখা যায় সবার সর্বাগ্রে। তারপরে স্পেশাল চাইল্ড, তাদেরকে নিয়ে সে ভাবে, তাদেরকে একত্রে বিভিন্ন রকম পারফরমেন্স করে, সেটা টুগেদার উইকেন্ডের সাথে হোক বা যে কোনো কাজই হোক, নওশোবাই আছে। আহ, যেমন ধর আমি তোকে আমার রিসেন্ট কাজটার কথাই বলি। বিজু উৎসবের একটা কাজ, যেখানে আমি ঐক্যের রং নামে একটা কাজ করেছি। আহ, এই কাজটা মেইনলি হচ্ছে আমি রাঙামাটিতে গিয়েছিলাম এমনি সময় কাটাতে আমার মেয়েকে নিয়ে 2 দিনের জন্য। যাওয়ার পরে এমনিতেই তুই জানিস যে আমার খুব মানে আমি খুব পাহাড়ের মানুষদের সাথে আমার অনেক দিন ধরেই উঠা বসা আছে, তাদের সংস্কৃতি তাদের সবকিছুই নিয়েই আমি অনেক দিন ধরেই তাদের সাথে আমার সখ্যতা অনেক। তখন আমার কাছে মনে হচ্ছিল যে এত বিউটিফুল যে আমাদের বন্ডিং, কিন্তু আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এত প্রবলেম, তমুক, ওরা এই দেশের না, এই না, তমুক না, এত বিভাজন, এত বৈষম্য। আসলে কি এই বৈষম্যটা এক্সিস্ট করে? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমাদের সংখ্যাটা বেশি, বিভাজন যারা করে তাদের সংখ্যা অনেক কম। সো আমি না ওই পজিটিভ সাইডটাই দেখাতে চেয়েছি, কিন্তু কারণ এই গল্পগুলো কেউ বলে না যে আমাদের অনেক অনেক আমরা সবার সাথে মিশে থাকি বাংলাদেশে, আমাদের একটা দারুণ খুবই, মানে আমরা আমাদের ভেতরে যে সংস্কৃতির যে মেলবন্ধন, সেইটা কিন্তু খুব বেশি সামনে আসে না, শুধু বৈষম্যটাই আসে, যুদ্ধটাই আসে, ওর ওর পিছে লাগছে, ওর পিছে লাগছে। সো এই কাজটা যখন আমি করতে গেলাম, প্রথমে আমার বন্ধুরা বলছে আবার পাগলামি জাগছে তোর, আবার তুই যাবি, আবার তুই রাঙামাটি যাবি, আবার তুই কোথা থেকে, কে রাজি হবে? তো আমি তখন চিন্তা করে দেখলাম, আমি ঢাকায় কয়েকজনকে বললাম, তো তারা রাজি হলেন না। খুব স্বাভাবিকভাবে, আমি যেহেতু সেইভাবে টাকার যোগানটা করতে পারেন না, তাহলে আমি কি করব? আমি তখন রাঙামাটিতে যে ওখানকার যে স্থানীয় যিনি আছেন ফটোগ্রাফার, তার সাথে যোগাযোগ করলাম। উনি প্রফেশনাল ফটোগ্রাফার না, কিন্তু ওনাকে আমি বললাম যে ভাই, এরকম আমার একটা ফটো স্টুডিও আমি বানাতে চাই, আমি খুব বড় অনেক কিছু করতে পারবো না, কিন্তু এতটুকু করতে পারবো যে আপনি আপনার মানে আপনার এই কাজটা আপনারও একটা ভাবনার যোগান দেবে, আমারও দেবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই করতে করতে কস্টিউমের লোক এসে জয়েন করলো, এডিটর এসে নিজে জয়েন করলো। ছবিটা দেখার পর সে একজন বম, উনি আমাকে বললেন যে আমি এটার এডিট করে তো দেবো। এটা নিয়ে দেখছি যে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, হয়ে বিশ্বাস যায়, কর, হ্যাঁ। হয়ে যায়। মানে আমি প্রত্যেকটা মানুষ আস্তে 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 যোগ করতে 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 1 মাস সময় লাগলো, কাজটা কিন্তু হলো। না, এই যে জুলাই বিপ্লব বা যাই বলিস না কেন, এরপরে আমি জানি না এটা কি মূল্যায়ন বলে কিনা, নওশোবাকে মূল্যায়ন বলে কিনা, একটা জায়গায় দিয়েছে, দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করছিস, কাজ করছিস, আহ, এই কাজগুলো আসলে মূল্যায়ন হয়েছে কিনা, নওশোবাকে মূল্যায়ন করা হয়েছে কিনা, বা এই জায়গাটা নওশোবাকে কি মনে হয়? দেখ বন্ধু, আমি যে যখনই আমার কণ্ঠস্বর দৃঢ় করেছি, সেটা আমি কারো কাছে থেকে মূল্যায়ন পাওয়ার জন্য করিনি। এটা আমি আমার নিজের জন্য করেছি, আমি আমার দেশের জন্য করেছি। আমার দেশ কতগুলো শুধুমাত্র মানুষ দিয়ে তৈরি না, আমার দেশ কিন্তু পুরো প্রকৃতি সবকিছু মিলে আমি সবার জন্য করেছি, এবং দেশ আমার জন্য করবে।
সো সেই জায়গা থেকে মূল্যায়ন এগুলো নিয়ে আমি ভাবি না। তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমি সততার সাথে করছি। খুবই, তুই জানিস আমাকে, আমি অনেক সিরিয়াসলি করছি। সো আমি ওটা ভাবি না আমাকে মূল্যায়ন করলো কি করলো কিনা। আমি তো জানি যে আমার স্ট্যান্ডটা কেন। আমি, কেউ আমাকে বলে নাই ওটা মানে 18তে কথা বলতে। আমি নিজের কারণে, নিজের আত্মার তাগিদে কাজটা করেছি। আমি জুলাইতেও যা করেছি সেটা আমি আমার নিজের, আমার কাছে মনে হয়েছে যে এটা করা উচিত, অন্যায়ের প্রতিবাদ করা স্বাভাবিক। সো আমি কোনো কিছু লাভের আশায় অথবা আমি একটা পজিশন পাবো, অমুক হব তমুক হব, এগুলা আমাকে কখনোই এক্সাইট করে না। কিন্তু আমাকে যখন কেউ কোনো দায়িত্ব দেয় সেটা আমি খুবই সততার সাথে করার চেষ্টা করছি। আমি একেবারে আগেও বলেছি আমি চলচ্চিত্র বোদ্ধা নই, আমি একজন চলচ্চিত্র প্রেমী। সো আমি ভুল ত্রুটি থেকে আস্তে আস্তে সব মানে আমার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে দেখতে দেখতে শিখি। কিন্তু এই কাজের মধ্যে থাকলে যে যে কাজগুলোই ছোট ছোট অল্প অল্প করতে, এই কাজগুলো কি মানে ছিটকে যাওয়ার ভয় থাকে না? কই আমি আমি আমার তো, আমি অন্তরার পরে তো সেরকম কোনো ভালো চরিত্রের অফারই পাইনি। এবং আমি এই বিষয়ে আলোচনা করবো। আমি জানি অনেক সিরিয়াস কথাবার্তা বলছিলাম, আমরা একটু রিল্যাক্স মোডে আসি। চল। এবং আমাদের একটা সেগমেন্ট রয়েছে, সেটা হলো অন্ধ তীরন্দাজ। চোখ বেঁধে দেওয়ার পরে সামনে একটা ঝুড়ি দেওয়া হবে, ঝুড়ির ভিতরে অনেক কিছু থাকবে, বলবো না, তোকে বলতে হবে যে এইগুলোতে কি কি আছে, ছুঁয়ে দেখে। এমনি অন্ধ। এবং আচ্ছা হ্যাঁ। এমনি অন্ধ আমরা কিন্তু কিন্তু আমরা বুঝতে পারছি না তুই অন্ধ কিনা। কিছু কিছু তো দেখিস, তাই না? -4.7 নাইলে আজকে 900 এই জায়গায় আসতে পারতি না। 900 আজকে ওটা মনের চোখ বল। যাই হোক, আমরা তাহলে এই গেমটা খেলি। হ্যাঁ। বলতে হবে কিন্তু, আমি জানি সব পারবি। না আমি সব পারবো না, আচ্ছা, এটা আগে ওভার আচ্ছা, কনফিডেন্স আমি চোখ নাই বেঁধে আমার। দিচ্ছি। হ্যাঁ আমি বাঁধি না, আমি চোখ বেঁধে দিই। আমার সুন্দর আমি মেকআপ, চোখ বেঁধে দেই। আমার সুন্দর মেকআপ। আমি কোনো টাচ করব না। আমরা কানামাছি ভুবু খেলছিস মনে হয় ছোটকালে, নাকি কুতকুত বেশি খেলছিস? আমি হ্যাঁ কানা ছিলাম তো, আমার কেউ খেলায় নিত না। আচ্ছা, খেলা দুরন্ত ছিলি না? আমি অনেক। হ্যাঁ, তাহলে চোখ বেঁধে দিলাম। এই হলো ঝুড়ি, ঝুড়িটা হাতে দিলাম, হাতে ধর, এই যে এটা, হ্যাঁ ঝুড়ি। এবং ঝুড়ির ভিতরে অনেক কিছু আছে, বলতে হবে এক একটা নিয়ে, নাম বলতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা বলবো, যদি হয় কনফার্ম হয় তাহলে বামে রেখে দিতে হবে। ও হ্যাঁ আচ্ছা ঠিক ওকে। আছে, হ্যাঁ দেখি। বলবো? হ্যাঁ প্লিজ দেখি নাম, তুই পারবি জানি আমি। এটা জিরাফ। বাহ বাহ বাহ, একেবারে পুরো 100-100। এটা আমি পড়ছি লাইফে, খুব পরিচিত মনে হয়। হ্যান্ডকাপ। আচ্ছা এটা পেন্সিল। বাহ, কি দ্রুত পারছে। পুরস্কার আছে কিন্তু যারা। আচ্ছা এইটা কান আছে, এটা ঘোড়া। এগুলো নিয়ে তুই বেশি খেলিস আমি যত জানি। ঘোড়া, প্রকৃতির কথা মনে কর। এটা ঘোড়া না কুকুর? না ঘোড়া, ঘোড়া। আচ্ছা এইটা আমরা পরে বলবো কনফার্ম হলে তারপরে। আচ্ছা ও ওকে। আচ্ছা তারপরে পারছিস, ভালোই পারছিস। আচ্ছা এটা হচ্ছে একটা ফল। এটা কি আতা? তুই যেই শৈশবে যদি গ্রামের সবথেকে প্রিয় একটা ফল ছিল। প্রিয় ফল, আমি একটা ক্লু দিতে পারি, গন্ধ শিখে পারবি? এটা কি প্লাস্টিক? না না, আসলে অরিজিনাল। হ্যাঁ আচ্ছা ঘুড়ি বানাইতে এটা কাজে লাগে। আচ্ছা হ্যাঁ মনে আসতেছে, মনে আসতেছে। হ্যাঁ সুপারি, না না না, সফেদা, না গাব, গাব, গাব। হ্যাঁ আচ্ছা এটা লেবু। বলতে হবে, আমাকে প্রশ্ন করলে হবে নাকি? লেবু, লেবু। আমি কি যে বলতেছি আল্লাহ মালুম। দেখি কততে কত পেলো। এটা মুখটা হা করা, এটা কি সিংহ? সিংহ, লায়ন না? হ্যাঁ। আচ্ছা দ্রুত তো পেরে যাচ্ছিস। এটা কি হিপোপটামাস? না না পরিচিত আমার। ইঁদুর। ইঁদুর? ইঁদুর এরকম থাকে? আমি তো বুঝতে পারছি না এটা। এইটা কি? এটা ছোটবেলায় মনে পুতুল নিয়ে খেলছিস না অনেক? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারতেছি না। এটা বাঘ, পিংপং বল। ভালোই তো পারছিস। পেয়ারা। খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, দেখা যাক। এটা কি? বাউন্ডারি মারার তালে আছে নৌসভা। এটা আচ্ছা কেটে রেখে দিলি। দাঁড়া, এটা কয়েকদিন আগে এটা নিয়ে অনেক লেখা হয়েছিল। কোনটা নিয়ে? যেটা হাতে আমার? হ্যাঁ এটা হাতি আর নাই তো। আরেকটা, এটা কি রিয়েল ফল? হ্যাঁ এটা তো পেয়ারা পেয়ারাই লাগতেছে। পেয়ারার মতো না গন্ধ?
এটা পেয়ারা মানে লাল, ভিতরে লাল থাকে ওইরকম পেয়ারা মনে হচ্ছে। আচ্ছা, খেয়ে দেখতে একটু। ধ্যাৎ, এটা ঝুরি। আচ্ছা, এবার এবার চোখটা আমি খুলে দেবো না তুই খুলবি? তুই খোল। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। আমি চোখ খুলে দিলাম। এইবার এইবার খুকু চোখ নাকি নওশোবা চোখ খুললো। খুললো। এইবার এবার নওশোবা চোখ খুললো। আল্লাহ, এবার দেখে বল। আমি সুপারি বলছিলাম। সুপারি তুই বলিসনি? আমি বলছি না। না, সুপারি বলিসনি। আচ্ছা বলি না, সরি। একটা একটা করে রাখ ঝুড়ির মধ্যে। আচ্ছা, আই হাই, এটা পারিসনি। এটা পারছি, এটা পারছিস। এটা পারছি, এটা তো পারছি, এটা পারছিস। পরিচিত মনে হইছে। এটাও পারছি, এটাও পারছি, এটাও পারছি, হ্যাঁ এটা পারছি। হ্যাঁ, এই দুটো পারি নাই, সরি। গাব পারছিস না? গাব পারছি। ওই যে গাব পারছিস। হ্যাঁ, এটা সিংহ, এটা বাঘ বলতে পারিসনি। বাঘ বলতে পারি। বাঘ যে এটা বলছিস। এটা রে বাঘ। এটা বাঘ কিন্তু চিতা বাঘ। ধরলাম এটা। ধরবো? ওটা ধরলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুটো পারি নাই। হ্যাঁ, এই দুটো এটা পারছি। হ্যাঁ, তার মানে ধরা যায় এলো, যদি এতগুলো ধরা হয় তার মানে লেটার মার্ক, লেটার মার্ক। এবং এই জন্য নওশোবার জন্য পুরস্কার রয়েছে, পুরস্কার রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবং আমার মনে হয় যে তুই সব পেরেছিস এবং তুই অনেক প্রতিভাবান এই দিক থেকে, মানে এর জন্য পুরস্কার আছে, বারবার বলতেছি বারবার। ঠিক আছে, পুরস্কারের জন্য সামনে আরো কিছু খেলতে হবে, কিন্তু আরো খেলা আছে। হ্যাঁ, আচ্ছা, একটু জানতে চাই যে তুই ইন্ডিয়া একটা ছবি করেছিলি, যত কাণ্ড কলকাতাতে, ওটার কি অবস্থা আছে? ওটা তো ডাবিং করতে যেতে পারি নাই, সো ওখান থেকেই একজন অভিনেত্রীকে নিয়ে ডাবিং করানো হয়েছে। সো এটাতে একটু কষ্ট পেয়েছি, একটু মন খারাপ হয়েছে, কিন্তু যেটা বাস্তবতা সেটা বাস্তবতাই। আর ছবিটা একদম রেডি আছে, এখন প্রযোজনা সংস্থায়, মানে এটা ফ্রেন্ডস কমিউনিকেশনের কাজ। সো ওরা যখনই চাইবে তখন ছবিটা রিলিজ হবে। মানে একটা এত বড় একটা টিমের সাথে কাজ কাজ এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। হ্যাঁ, এই বিষয়টার অভিজ্ঞতা নিয়ে একটু তুই কিছু বলবি কিনা, মানে ফিলিংসটা? হ্যাঁ, খুবই খুবই দারুণ একটা অভিজ্ঞতা, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কাস্টিং পাওয়াটা আরো ইন্টারেস্টিং। মানে অ্যাকচুয়ালি যিনি অনিক দত্ত, উনি আমার ফেসবুক ফ্রেন্ড। সো উনি আমার বাবাকে নিয়ে আমার লেখাগুলো দেখতেন, সো সেখান থেকে ওনার ইন্টারেস্ট জন্মায়। এবং যেহেতু ছবির চরিত্রটাও ভীষণ, মানে তার পিতামাতাকে নিয়ে ভীষণ ভক্ত, এবং মায়ের জন্যই তার এই মেয়েটির পুরো জার্নি হয়। মায়ের একটি মানে রহস্য উদ্ঘাটন করার জন্যই সে ঢাকা, মানে কলকাতায় যায় আর কি। সো খুবই একটা, মানে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা প্রোডাকশন থেকে শুধুমাত্র আমার লেখা পড়ে, প্রথম কথা হচ্ছে আমাকে যা দেখান, মানে যতটা না ফেসবুকে উনি দেখেছেন, বাকিটা টোটালটাই আমার লেখা পড়ে ওনার ইন্টারেস্ট হয়েছে যে এটা হতে পারে ক্যারেক্টারটা এরকম করে। হ্যাঁ, তারপরে ধর আমাকে অডিশন তো দিতেই হয়েছে, প্রায় 3 থেকে 4 বার আমি এখানেই অডিশন দিয়ে পাঠাতে হয়েছে, আমাকে টেপ পাঠাতে হয়েছে, এরপরে ফাইনালি সিলেকশন হয়েছে। এবং সব বড় বড় তারকার সাথে কাজ। হ্যাঁ, এবং একবারও মনে হয় নাই যে এত বড় বড় মানুষের সাথে কাজ করছি, ওনারা এত খুবই অমায়িক, খুবই ভালো। ওইখানে আর কোনো কাজের না প্ল্যান? এখন তো পুরো বিষয়টা তো সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আর যেটা হয় যে তুই তো জানিস বরাবরই আমার তো আবার পিআর খুব দুর্বল। সো আমি ভেবেছিলাম এই কাজটা দেখে তারপর যাতে মানুষ আমার দেখে আমাকে কাজের মূল্যায়ন করে তারপরে ডাকে, কিন্তু কাজটা যেহেতু আসতে খুব দেরি হচ্ছে, ইনফ্যাক্ট আমার প্রথম সিনেমা আলগা নোংরও তো রিলিজ পায় নাই। সো ওইটাও যদি রিলিজ পেতো তাহলেও তখনও আমি দেখ, আমার আসলে একসাথে তো পাইপলাইনে অনেকগুলো কাজ কখনোই আমি পাই নাই, কারণ আমার একটি কাজ দেখে মানুষজন ইন্টারেস্টেড হয়, আছে তাই তো এই মেয়েটাকে তো রিস্ক নেওয়া যাচ্ছে, অথবা এই মেয়েটাকে ভালো কাজ করে। সো আমি আমার প্রথম সিনেমার জন্যই অনেক বছর অপেক্ষা করেছি, কিন্তু প্রথম সিনেমাটা আলোর মুখ দেখেনি। তার আগে তো আরেকটা ছবি, ইন্ডিয়ার একটা ছবি, হ্যাঁ এটাই ছিল, ওইটাও তো মনে হলো না। হ্যাঁ, তো ওটা হওয়ার কথা ছিল, সো ওটাও হলো না। সো এইভাবে আমি, যেটা হচ্ছে কি, আমি অপেক্ষা করতে 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 সিনেমা করব, সিনেমা করতে 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 ঢাকা একটা হলো, তারপরে তো অনেকগুলোই সিনেমা আমি করলাম, কিন্তু কেন্দ্রীয় প্রথম সিনেমাটাতেই কিন্তু আমি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলাম। কিন্তু পরবর্তীতে অপেক্ষা করতে করতে দেখলাম যে না, আমার তো ক্ষুধাটা মিটছে না, আমি একটা করেছি, এত বছর গ্যাপ, তাহলে আমার প্র্যাকটিসটাও তো থেমে যাবে। সো সেই কারণেই ঢাকা অ্যাটাক করা, অথবা স্বপ্নের বাড়ি করা, ছায়াবৃক্ষ করা, ভুবন মাঝি করা। সো এই তো। একটা 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 বিষয় জানতে চাচ্ছি যে নওশোবা এখন কিছু কাজ করেছে এগুলো আপনার ওয়েব প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে,
যেটা নুহার সময় বলা হলো যে হ্যাঁ অন্তরা, হ্যাঁ ওই কাজটা নিয়ে কিন্তু অনেকে প্রশংসা করেছে। তারপরে সাইলেন্সের কাজ নিয়ে ভিকি জাহিদের যে কাজগুলো, এই এই যে এই প্ল্যাটফর্মে নওশবা যে এত সুনিপুণভাবে অভিনয় করতে পারে, এটা কিন্তু দর্শক কিন্তু চায় যে নওশবা আবার নিয়মিত কাজ করুক, কিন্তু এই যে কম পাচ্ছে সেই কারণে কিন্তু দর্শক কিন্তু একটু ডিসহার্টেড হচ্ছে। এই থেকে উত্তরের উপায়টা কি? আমি আমি আসলে জানি না, কারণ আমি তো তুই এতটুকু তো নিশ্চয়ই জানিস যে আমি রেগুলার মানে একটা চর্চার মধ্যেই থাকি। মানে একজন অভিনেত্রী হিসেবে নিজের জীবন চর্চাটা যেরকম রাখা উচিত, সেটা শারীরিক, সেটা আত্মিক, সেই ধরনের পড়াশোনা, থিয়েটার করা, ওয়ার্কশপ করা। যেটা হচ্ছে যে আমি যখনই কাজের, যেমন ধরো নুহাসের এটা করার পর আমার এক ধরনের আশা ছিল যে অনেক ভালো ভালো কাজ হয়তো বা আসবে। আমি প্রচুর মানুষের প্রশংসা পেয়েছি, ইভেন দেশের বাইরে থেকেও অনেক প্রশংসা পেয়েছি। এবং ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা আমাকে ফোন করে করে জানিয়েছে, এবং তারা সবাই যারা সিনিয়র পিপল, মানে যাদের অভিনয় দেখে আমি মুগ্ধ তারা। আফজাল হোসেনের সাথে অভিনয় করেছিস? তো করেছি, এবং উনি নিজে যখন বলেন যে নওশবা অনেকদিন পর এরকম সুনিপুণ অভিনয় আমি দেখেছি, তো এটা আমার মতো একজন মানে স্ট্রাগলিং অ্যাক্ট্রেসের জন্য একটা বিশাল ব্যাপার। এবং উনি যখন, ওনার মতো মানুষ যখন বলেন যে খুবই সুনিপুণ এবং খুবই, আমার কাছে মনে হচ্ছে ইউ আর সো এফোর্টলেস। সো এই বিষয়গুলো তার মুখ থেকে যখন শুনি তখন একটু মনে হয় যে না, ঠিক আছে, এই অপেক্ষার তার মানে মানটা আমি রাখতে পারছি। সো হ্যাঁ, কাজ আসছে না, কিন্তু আমি কিন্তু আমার চর্চা ছাড়ি না। আমি সিনেমা দেখা, বই পড়া, কবিতা পড়া, থিয়েটার করা, ওয়ার্কশপ করা, পাপেট করা, আমি কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে আছি। ইউ নেভার নো, কখন আরেকবার হয়তো বা অনেক দত্তের মতোই কেউ হয়তো বা ডাকবে। কিন্তু এটা সত্যি, আমার মা বলে এই যে কালে ভাদ্রে এরকম যে এক একটা বকের মতো এসে তোমার জীবনে আসে, সেটা তো প্রফেশন হতে পারে না। হোয়াট ইজ ইউর প্রফেশন? বাট আমি প্রফেশনালি একজন শিল্পী, আমি এটা নিয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। নওশবা বোকা না চালাক? নওশবা বুদ্ধিমতী। আচ্ছা, নওশবার কাছে আরেকটা প্রশ্ন, এই সময় যে কাজগুলো হয়, যে ছবিগুলো হচ্ছে, এই যে মানুষ হলে গিয়ে ছবি দেখছে, এইগুলো নিয়ে নওশবার বক্তব্যটা কি? ভীষণ আশাবাদী আমি, আমি ভেরি এক্সাইটেড। এবং আমাদের সহকর্মীদের কাজ, মানে ধরেন আমরা যাদের সাথে একসাথে কাজ শুরু করেছি, নিশোর সাথে, মানে তাদের সজল ভাই, তো আমার ভীষণ ভালো লাগে। আমি তো সবার সিনেমা প্রমোট করি। আমার কথা হচ্ছে যে মানে এটা তো আমার ইন্ডাস্ট্রির কাজ, আমাদের পরিবারের কাজ। সো আমরা যদি না বলি তাহলে কে কে বলবে? সো সেই জায়গা থেকে আমি যে কোনো ভালো কাজ প্রমোট করার চেষ্টা করি। কালে ভদ্রে হয়তো বা দুই একটা হয়তোবা চোখে পড়ে না, অথবা জানতে পারিনি, কিন্তু আমি সেটা প্রিয় মালিকই হোক, সেটা যেটাই হোক না কথা, আমার কথা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, আমার ইন্ডাস্ট্রি এত দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে। সো জঙ্গলিকে আমি মানে জঙ্গলি এসছে, বরবাদ এসছে, জিন 3 এসছে, সব সিনেমায় বিভিন্ন স্বাদে। তো একটা ইন্ডাস্ট্রিতে তো অনেক স্বাদের, অনেক মানুষের কাজের সমাহার হওয়া দরকার, তাই না? একটা ইন্ডাস্ট্রি মানে তো শুধুমাত্র গুটি কয়েক অভিনেতা অভিনেত্রী থাকবে, 2-3টা ডিরেক্টর থাকবে, তা নয়। সো অনেক দিন পর, অনেক বছর পর কিন্তু এইভাবে এত বড় বড় ভালো ভালো অভিনেতারা একসাথে, তুই যদি মনিরা আপার অভিনয় দেখিস দাগিতে, মানে কি বলবো, মানে সো এরকম আমাদের সেতু ভাইয়ের অভিনয়, মানে এই যে মানুষগুলাকে একসাথে করে এত ভালো কন্টেন্ট তৈরি করা, এবং সিনেমায় থিয়েটারের মানুষকে দেখতেও তো আমার ভালো লাগে। শাকিব খানের ছবি দেখা হবে না? হ্যাঁ, অফকোর্স দেখে ফেলছি। বরবাদ দেখে ফেলছিস? কেমন লেগেছে? আমি তো ভায়োলেন্স নিতে পারি না, সো আমার জন্য ডিফিকাল্ট, বাট শাকিব খান দুর্দান্ত অভিনয় করছে। বাহ, অভিনয় দারুণ করছেন উনি। মানে শাকিব খান নিয়ে যদি কিছু বলতে চাস, কি কি বলার আছে? উনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে মানে আছে, ওনার জন্য ওটা বলতে গেলে তো একটা সবচেয়ে বড় কথা, ওনার প্রতি তো আমাদের ইন্ডাস্ট্রি কৃতজ্ঞ। সো সেই জায়গা থেকে আমি ইন্ডাস্ট্রির একটা ছোট্ট পার্ট হিসেবে আমিও কৃতজ্ঞ, যে কারণ আমাদের সিনেমাটাকে এতদিন ধরে নিয়ে আসার পরে কিন্তু এখন অনেকে পিলার হিসেবে দাঁড়াচ্ছে। আমার কাছে মনে হয় যে শাকিব ভাইকে নিয়ে কথা বলাটা একটা, মানে আমি ভীষণভাবে ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। বাট আমার ওনার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, যাতে উনি আরো মানে একটু ভায়োলেন্স কমিয়ে যাতে একটু মানবিক সিনেমা করে, সেটা আমার একটা। জঙ্গলি দেখা হয়েছে? হ্যাঁ, সিয়াম কেমন করেছে? খুব ভালো করছে, খুব ভালো করছে। সেখানে সব পিচ্চিটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড,
পিচ্চিটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স করছে, ওখানে কে ভালো অভিনয় করে নাই। ইনফ্যাক্ট বরবাদ, জঙ্গলি, মানে সব জায়গায় আমাদের অভিনেতারা দারুণ কাজ করছে, অভিনেতারা দারুণ কাজ করছে, এবং আমাদের দেশের প্রোডাকশনের মান যে কত ভালো হয়েছে সেগুলা দেখতে হলে তোমার এই সিনেমাগুলো দেখতে হবে। মোশাররফ ভাই একটা ছবি আসছে চক্কর, হ্যাঁ ওইটা আমার মোশাররফ ভাই বলে যে 900 ভাষাতে কেন কাজ হয় না, মোশাররফ ভাইকে নিয়ে কি বলবে? মোশাররফ ভাই না একটা ইনস্টিটিউট, মানে উনি মানুষ হিসেবে ওনার সাথে পারফরমেন্স করাটা মানে প্রতি সেকেন্ডে শেখা যায়। এটা আফজাল আঙ্কেলেরও তাই, যে প্রতি সেকেন্ডে শেখা যায়। উনি মানে হি ইজ আ গিভার, মানে কিছু কিছু আর্টিস্ট থাকে যারা কিনা পুরো প্রোডাকশনটাকে কন্টিনিউয়াসলি দেয়, এটা মোশাররফ ভাই নাম্বার 1। মানে উনি যখন সেটে থাকে উনি প্রত্যেকটা আর্টিস্টের ভালো পারফরমেন্স এনশিওর করে, এবং সেই কারণে পুরো ক্যানভাসটা দেখতে ভালো লাগে। এরকম মানে থাকে না যে মানে ওনার মতো কনফিডেন্ট আর্টিস্ট আমি খুব কম দেখছি, যে কিনা ওনার এতখানি কনফিডেন্স ওনার নিজের ক্রাফটের উপরে যে উনি কোনো কিছুতে ওনার কোনো টেনশন নাই যে লাইটের কি হয়েছে, কেউ আমার চেয়ে ভালো পারফরমেন্স করে ফেললো কিনা, এই ধরনের কোনো কিচ্ছু ওনার ভিতরে নেই। মানে আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং কনফিডেন্ট অ্যাক্টর। পরিদীপের সাথে কাজ হয়েছে? হ্যাঁ, আমার শুরুই হয়েছিল আমি মানে দোদুল ভাইয়ের কাছে এই কারণে অনেক চিরকৃতজ্ঞ যে আমার কেরিয়ারের প্রথম সেকেন্ড নাটকে আমি ওনার অপোজিটে কাজ করার, হ্যাঁ আমি এটা অসম প্রেমের গল্প ছিল, তো বুঝতেই পারছিস ফরিদি ভাই এবং ওনার সাথে অসম প্রেম, মানে সেইটা। তাদের বয়স কত? অনেক পিছিয়ে ছিলাম এবং বাট মানে ফরিদি ভাই কিভাবে যে পুরো সিনগুলাকে এত ইজি করে দিয়েছিল যে আমার একটা পর্যায়ে মনে হচ্ছিল না যে মানে ফরিদি ভাইয়ের সাথে আমি পারফরমেন্স করছি, এবং এত মায়া ওনার, এবং শুটিং এর ফাঁকে খিচুড়ি খাওয়া, গল্প করা, দুষ্টুমি করা, মানে উনি পাগলামি ছিল, শিশুসুলভ, ভীষণ শিশুসুলভ এবং শিল্পী, আগাগোড়া শিল্পী। তুই তো একটা শিশুই। ইকরি চরিত্র যদি বলি, ইকরি চরিত্রটা এখনো মানুষ কিন্তু বলে সিসিমপুরের ইকরি, বলে মিস হয় না? না, ও তো ভেতরে বাস করে, আমার ভেতরে বাস করে, আমার মেয়ের মধ্যে বাস করে। আমি বাচ্চাদের সাথে যখন কাজ করতে যাই আমি এই নশবা খুব ভারী সত্তাটাকে ফেলে দিই, এবং ওইখানে শুধু ইকরি সত্তাটাই বেঁচে থাকে, এবং বাচ্চারা যে কারণে আমি মানে আমার কোনো প্রবলেমই হয় না, যে কোনো বাচ্চার সাথে আমি যে কোনো ভাবে অনেক সময় কাটাতে পারি, মজা করতে পারি, এবং লাইফ অনেক বিউটিফুল, বিকজ আমার মনে হয় যে আমি এখনো ওই শিশুটা হতে পারি আর কি। একটা ইকরি চরিত্রের ডায়লগটা শুনতে চাই। এটা তো হাতে পাপেট না থাকলে জীবনে আমাকে ইকরি চরিত্রের ডায়লগ বলা যাবে না, পাপেট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে পাপেট দিয়ে বুঝবো। আমি এখন যেহেতু নরসভা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, আমরা একটু সোশ্যাল মিডিয়া দেখতে চাই। নরসভা 12 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছিল, লাইফ উইল নেভার ওয়েট ফর ইউ টু বি ওকে, গেট আপ, ক্যারি ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড কিপ গোয়িং। কোন চিন্তা থেকে এটা দিয়েছিল, এবং এটার কাকে উদ্দেশ্য করে, কাদের উদ্দেশ্য করে? নিজেকে উদ্দেশ্য করে। অ্যাবসলিউটলি আমি সোশ্যাল মিডিয়াটা খুবই আমার মতো করি, যে অনেক সময় থাকে আমাকে অনেকে বলে আরে 9টার সময় দিবি অথবা 11টার সময় দিবি, আমারও সব টাইম মেনটেন করতে আমি পারি না। সো নিজেকে এক ধরনের পুশ করা যে লাইফ আসলে সব সময় তোমার জন্য একেবারে থাকে না বেড অফ রোজেস না, কিন্তু সেইখান থেকেও ফুলের নির্যাসটা নিয়ে একটা সুন্দর জীবন কাটানো যায়, এটা নরসভা নিজেকেই বলেছে। এই যে নরসভা পোস্ট দিয়েছে শুভ সকাল পৃথিবী একদিন আগে, এখানে দুষ্টু কোকিল গানের সাথে নাচছিল দিলার আপা। হ্যাঁ, এটার ভিডিওটা মানে আমার ফেভারিট দিলার আপা। তুই যদি বয়সটা এরকম হয়ে যায় একদম, এবং আমার মনে হয় থাকবে, আমার তো আমাদের ইন্সপিরেশন ওনারা, মানে এই গানটা দেখার পর আমার মা যে কি খুশি হয়েছে, আমাকে বলছে কি দেখছিস ওনাকে, মানে আমি আমার মাকে বলছিলাম যে মা দেখো, আমার মা এবং উনি সেম এজ, তো আম্মাকে বলছিলাম দেখো তুমি দিলারা আন্টিকে দেখে শিখো, সো শি ইজ অ্যান ইন্সপিরেশন। আরেকটা শুভ নববর্ষের দিনে তুই একটা ছবি শেয়ার করেছিস
যে শেয়ারে একজন প্লে কাঠাতে স্টপ অ্যানিমেল অ্যাবিউজ। দেখ, প্রথম কথা হচ্ছে যে আমরা এইটাই ভুলে যাচ্ছি যে এই পৃথিবীটা আমাদের একার না। আমাদের মানুষরা আমরা কথা বলতে জানি বলে এবং আমরা দখলদারি করতে জানি বলে আমাদের ধারণা হয়েছে যে আমরা শ্রেষ্ঠ সেরা জীব। এটা আমরা নিজেরাই নিজেদেরকে যেন বানিয়ে ফেলছি। কিন্তু শ্রেষ্ঠ সেরা জীব হতে গেলে যে গুণাবলীগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল অথবা এখনো আছে, কিন্তু আমরা আমরা জানি না কিসের লোভের পড়ে না লালসায় কিসে পড়ে আমরা সেগুলো ভুলে যাই। এবং কি আমাদের কি কানার রোগ ধরেছে আমরা বুঝতে পারি না। যে আমাদের কাছে মনে হয় যে না, আমাদের আশপাশে কোনো পাখি থাকবে না, কোনো গাছ থাকবে না, আমাদের গাছের প্রয়োজন নেই, আমাদের পাখির প্রয়োজন নেই, আমাদের কুকুরের প্রয়োজন নেই, আমাদের কোনো একটা পোকামাকড়ের প্রয়োজন নেই। কিন্তু পুরো ইকোসিস্টেমকে তুমি যদি ইমব্যালেন্স করে দাও, তাহলে যে তোমার বাসযোগ্য এই সুন্দর পৃথিবী সেটাই যে নষ্ট হয়ে যাবে। এবং তুমি অক্সিজেনের জন্য শেষমেশ এই যে এত শ্বাসকষ্ট, এত অ্যাজমার রোগ, এত ক্যান্সার চারদিকে, সেগুলো কেন? এগুলোর কারণটাই হচ্ছে কিন্তু শুধুমাত্র অ্যানিমাল অ্যাবিউজ না, আমরা তো সবকিছুকে অ্যাবিউজ করছি, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, কোনটা না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রতিনিয়ত একটু সচেতন হওয়াটা, আমাকে যারা পছন্দ করেন তাদেরকে আমি সচেতন হওয়ার শুধু অনুরোধটাই করতে পারি। এবং তুই আরো পোস্ট দিয়েছিস মানে গাজায় যে শিশু হত্যা, সেটা নিয়ে তুই একটা পোস্ট দিয়েছিস, ফুলকে নিয়ে একটা পোস্ট দিয়েছিস, এবং সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি যে ফুলদের কি ভুল ছিল, হ্যাঁ, এবং এটা ভিডিও বার্তা ছিল। এটা আসলে কেমন, মানে আমরা এত নিষ্ঠুর কেন? ওই যে বললাম না যে ক্ষমতা, মানে আমরা আসলে এমন একটা দাম্ভিকতার জায়গায় চলে গেছি, আমরা না ভুলে যাচ্ছি যে মানে এই সময়টা আমাদেরও ফিরে আসবে। দেখ, আমরা প্রথম কথা হচ্ছে আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা দাম্ভিকতা থেকে নামতে পারি না। আমাদের ধারণা যে আমরা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো, আমাদের কোনো অন্যায়ের বিচার হবে না। সো সেই কারণে না মানুষ কতখানি পাশবিক হতে পারে। এই যে পাশবিক শব্দটা তো আসলে পশুত্ব থেকে আসছে, আমি সেটা নিয়েও আমার ডাউট, আমার কনফিউশন আছে। আসলেও কি অ্যানিমাল কি এতখানি মানে হতে পারে কিনা? পাশবিক হতে পারে হয় না, কিন্তু তারা কিন্তু তার ব্যতীত, মানে তার যতটুকু শিকারের প্রয়োজন এটা ব্যতীত তারা কিন্তু একটি সিংহ অথবা একটি বাঘ তার প্রয়োজনের অধিক কখনোই খায় না। ক্ষুধা মিটে গেলে তারা আর কি। কিন্তু আমরা মানুষরা বন্ধই হতে পারি না। এবং সেটার একটা জ্বলন্ত উদাহরণ যে গাজায় যেটা হচ্ছে, আমরা একটা জাতিকে, একটা দেশকে নিশ্চিহ্ন করে দিলাম। এবং সেটা নিয়ে কথা বলা যাবে না, সেটা নিয়ে কথা বললে আমাকে এটাও শুনতে হয়, আরে নশো এটা নিয়ে কথা বলতেছো, তোমার তো ফেসবুকে ফলোয়ার কমে যাচ্ছে, অথবা তোমার ফেসবুক স্লো হয়ে যাচ্ছে, তোমাকে মানুষ রিচ করতে পারবে না। তাতে বা কি? আপনি কি মানে এইটা করেও বা যে অনেক বড় কিছু করছি তা কিন্তু নাই, কারণ আমরা তো আর থামাতে পারছি না। কিন্তু অন্তত এই যে ধর তুই কথাটা ভাবতেছিস, অথবা তুই অন্তত আরেকজনের সাথে এইরকম আচরণটা করবি না। সো এই যে আমরা এখন বলি যে আমরা খুব মানবিক পৃথিবী তৈরি করছি, তাহলে গাজায় কি হচ্ছে, তাই না? তাহলে তখন আসলে এই প্রশ্নগুলো নিজের কাছেই ছুটে আসে যে আমি তো এই সময় বাস করছি, তার মানে কি আমরাও কি এটার পেছনে দায়ী কিনা? তুই যে অনেক সহজ সরল এবং ইমোশনাল, চোখ দেখে বোঝা যাচ্ছে। কান্নাকাটি করিস না। আচ্ছা, আমরা একটু আরেকবার একটু রিল্যাক্স হই। ধাঁধা, আমি জানি ধাঁধা তুই পারবি যতগুলো আছে। আমি ধাঁধা পারি না, জীবনটাই তো ধাঁধা। আচ্ছা দেখি আগে পারিস কিনা। জীবনটা ধাঁধা, ধাঁধার মধ্যে আছে, ধাঁধা পারতে হবে। উঠতে পেখম বীর, কিন্তু ময়ূর সে নয়, মানুষ খায়, গরুকে খায়, বাঘ সে নয়। ঝটপট উত্তর। কাক। মশা। মশা? ও আচ্ছা, কাক কেন বললাম? হ্যাঁ আচ্ছা, সে মানুষকে খায়, গরুকে খায়, কিন্তু সে বাঘ না। আচ্ছা, কিন্তু সে উঠতে পারে। 2 নম্বর, কোথায় নদী আছে জল নেই, পাহাড় আছে পাথর নেই, শহর আছে কিন্তু মানুষ নেই। নদী আছে, জল আছে, পাহাড় আছে, পাথর, মানে সবই আছে, কিন্তু মানুষ নাই। মঙ্গল গ্রহে? মানচিত্রে। ও আচ্ছা, মানচিত্রে। আমরা কিন্তু আশা ছাড়িনি। আমি আশা ছেড়ে না, আমি ধাঁধা পারি না। হবে হবে হবে। কোন গাছের মধ্যে 2টি পাতা থাকে? কোন গাছে, তুই তো প্রকৃতির প্রেমী। হ্যাঁ, তাই বলে 2টি পাতা থাকে? কোন গাছের মধ্যে 2টি পাতা থাকে? চারা গাছে। চারা গাছ শুরু হয় 2টি পাতা দিয়ে। আচ্ছা। এরপর একটা, 2 অক্ষরের নাম যার সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়, শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়। কেন আমার সাথে তুই এগুলো খেলতেছিস? আমি এগুলো পারি না। পারবি তো? পারতেছি না তো। ইকরির মতো বল, তাহলে ছেড়ে দেবো। না বলবো। বল। এটা হলো মাটি, আর
মা কেটে গেলে টি হয় হুম, আর মা হয়। আচ্ছা এটা খুব সুন্দর। কোন মাসে কোন শনিবার নেই? কান্দিস কান্দিস না, পারবো না। সমাস, সমাসের মধ্যে কোনো শনিবার নেই। আচ্ছা, ধাঁধার পারিসনি, কিন্তু আমার মনে হয় আরো সময় দিলে পারতে, কিন্তু না, আমরা এত আমি সময় জীবনেও দিতে পারবো না। পারতাম আমি না, আমি ধাঁধা এত সময় পারি দিব না, না। আমি হ্যাঁ, ধাঁধা পারি না আমি কখনোই। জাস্ট তোকে নিয়ে আরেকটা একটু করবো লটারি পারফরমেন্স, আচ্ছা, যেটা তুই পারবি। এখানে এখানে কয়েকটা চিরকুটে লেখা আছে কি কি বিষয়গুলো। এখান থেকে যে কোনো একটা, দুইটা, অন্তত তিনটা, যদি না হয় যে কোনো 3 নম্বরটাও করলে আমরা ধরে নেবো যে তুই এটা পারিস, যে কোনো একটা। আবার 3টে আচ্ছা। চান্স দিব। হ্যাঁ, ফোন কল প্র্যাঙ্ক পারবি না? অ্যাক্টর। আমি পারি না, আমি করতে পারবো না। আচ্ছা, সেকেন্ড চান্স দিলাম। এটা তো আরো পারবো কি না। এটা কি? জোকস জোকস পারিস না তুই? প্রত্যেকটা মানুষই জোকস পারে। আমি পারি না। আচ্ছা, লাস্ট এটা নইলে এটাই করতে হবে, এটাই করতে হবে, কিন্তু পারিস না পারিস এটাই করতে হবে। যাত্রার ডায়লগ। হ্যাঁ, এটা দিতে হবে, এটা তো পারার কথা, এটা তো পারার কথা, এটা ছাড়া যাবে না। রাখেন, এটা অবধারিত। না না রাজা, না, এইভাবে তুমি আমার দিকে ছুরি আগিয়ে দিও না, এটা আমার হাত থেকে পড়ে যাবে। ওয়াও, কি টাইমিং! আমি একটু হাততালি দিয়ে নেই সুন্দর করে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এটার জন্য আগেরটা মাফ, আগে যে ধাঁধা পারিসনি পুরোটা মাফ। আচ্ছা, এইটারটা শেষ। আমরা এখন আরেকটা যে করব সেটা হলো র্যাপিড ফায়ার। আইয়ো, আমরা প্রায় শেষের দিকে, আচ্ছা শেষের দিকে। র্যাপিড ফায়ারের সবগুলো পারলে আমি আর সময় নষ্ট করব না, ছেড়ে দেব। আচ্ছা, এই যে তুই, আমার মনে হয় এইখানে যেটা করে দেখালি যাত্রাপালা, এটা অসাধারণ ছিল। আগেরগুলো সব মাফ। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার খুব কম সময় নেব, ছেড়ে দেব। আচ্ছা, বিরক্ত হচ্ছিস নাকি? না, ভালো লাগছে? খুব ভালো লাগছে। প্রোগ্রামটা 100 না? না, একটু কম আছে। মিথ্যা বলতে পারবো না। কেন, কত হবে? আ- আমি তো জানি তুই 1000 দিবি আমাকে। না না, 1000 কিছু দেবো না, তোরে আমি 75 দেবো। 75? আচ্ছা ঠিক আছে, 75 পেলাম, সামনে লেটার মার্ক পাবো আশা করি। ইনশাআল্লাহ। আমি একটু র্যাপিড ফায়ারে যাই। হ্যাঁ, যা। কোন পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য নরসভা, ওয়েস্টার্ন আর ট্রেডিশনাল? ট্র্যাডিশনাল। আচ্ছা, পছন্দের মেকআপ আইটেম কোনটা? মাস্কারা। পছন্দের ফুড? ফল, ট্র্যাডিশনাল ফুড। ফোনের লাস্ট গুগল সার্চ কি ছিল? মনে হয় যোগা, পাওয়ার যোগা। কোন স্বপ্ন এখনো পূরণ করতে পারেননি? অনেক, আমি তো সারাদিন স্বপ্ন দেখি। কোন অভ্যাস যদি চেঞ্জ করতে বলা হয় সেটা কোনটা? অতিরিক্ত আবেগী হয়ে যাওয়া। একটা অদ্ভুত ইচ্ছা। অদ্ভুত না, আমার পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা। প্রিয় অভিনেত্রী, অভিনেতা? অনেক আছে। মেরিল স্ট্রিপ, আল পাচিনো। যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হয় নরসভাকে, কি চাইবে? পৃথিবীতে আগে যে যত অরণ্য ছিল সব ফিরে আসবে। হট আর কোল্ড? কোল্ড। ফাস্ট নাকি স্লো? স্লো। চকলেট আর স্ট্রবেরি? চকলেট। শেষ কার সাথে ডিনার করেছেন? মেয়ের সাথে। প্রিয় খেলা? ফুটবল। কোন প্রোডাক্টের প্রমোশন করবেন না কখনোই? ফেয়ারনেস ক্রিম। সবচেয়ে প্রিয় গান কোনটি? ওরে আল্লাহ, গানের আবার কোনো আছে নাকি? আজকে বৃষ্টি হচ্ছিল, আজকের দিনের সবচেয়ে প্রিয় গান হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এটা। বাহ, কি অনার্সিস্টি না? প্রিয় প্রিয় পোশাক কোনটি? শাড়ি। সকাল, দুপুর নাকি রাত, কোনটা পছন্দ? ভোর। এটা অপশন নাই। আমার ভোর পছন্দ। কে কষ্ট বেশি দিয়েছে? সময় কষ্ট দিয়েছে। ঘুমোতে যাওয়ার আগে শেষ চিন্তা কি করা হয়? কালকে সকালে মেয়েকে স্কুলে পাঠাইতে হবে। যদি অঢেল টাকা থাকে? পৃথিবী ঘুরে বেড়াবো। মানি ব্যাগ বা পার্সের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি? আমার কাছে সুতা থাকে। সুতা? কেন? কোন সময় কি ছিঁড়ে মিলে যায়। ভয় পান কিসে? আমার মেয়েকে হারানোর। কোনো অদৃশ্য শক্তি থাকলে কি চাইবে? আমার কাছে মনে হয় কোনো অদৃশ্য শক্তি তো সবসময় আছে, এবং সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং কিছু চাওয়ার কিছু নেই। আমি তাকে থ্যাংক ইউ জানাতে চাই। এই যে এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ সুস্থ রেখেছেন, দেখতে পাচ্ছি, হাঁটতে পারছি, মেয়েকে নিয়ে মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে বেঁচে আছি, এটাই আমার কাছে। এখন কার সাথে প্রেম চলছে? কোনো প্রেম চলছে না, নিজের সাথে। কাকে সবচেয়ে বেশি আদর করেন? আমার মেয়েকে। সবচেয়ে বড় সফলতা? আমি অনেক, মানে মানুষের কষ্ট বুঝে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সবচেয়ে বড় ব্যর্থতা? আমি আমার যেটা উদ্দেশ্য থাকে সেটা মাঝে মধ্যে কথায় প্রকাশ করতে পারি না। কয়েকজনের নাম বলবো, নামগুলোই বলতে হবে, প্রত্যেকে নিয়ে বিশ্লেষণ করতে হবে। শাকিব খান? মেগাস্টার। আরিফিন শুভ? দেখতে খুব সুন্দর। আফজাল হোসেন? ও, থ্রু আর্টিস্ট। সুবর্ণা মুস্তাফা? মাইন্ড ব্লোয়িং। নোবেল? ও, ছোটবেলার ক্রাশ। সিয়াম? ভেরি হার্ড ওয়ার্কিং। অপূর্ব? চার্মিং।
মোশাররফ করিম, ও মাই গড, এফোর্টলেস জিনিয়াস, মেহজাবিন, বুদ্ধিমতী, নিশো, ভালো বন্ধু এবং গুড অ্যাক্টর, শাবানা, লেজেন্ড। হুমায়ুন আহমেদ। ও, আমার কাছে হিমু। আচ্ছা, শাবনূর, ও, মানে যাকে দেখে আমার কমার্শিয়াল ফিল্ম করতে ইচ্ছে হয়েছে। সালমান শাহ, ছোটবেলার ক্রাশ। মৌসুমী, একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে, মৌ, এই যেরকম এক্সপ্রেশনটাই বোঝা যাবে। আচ্ছা, এই সময় একটা প্রিয় অভিনেত্রী টটিনি। হ্যাঁ, খুব সুন্দর হাসি। প্রিয় পরিচালককে? নুহাস। আচ্ছা, নুহাসকে নিয়ে কিছু যদি বলা যায়, কেমন? ভালো অবজারভার এবং খুবই সাবটেক্সট বুঝে। সো আমার মতো মানুষের জন্য এরকম যারা, আমি অনেক কথা বলে হয়তো বা বোঝাতে পারি না, এবং ও স্ক্রিনে আমার সাইলেন্স ক্যাপচার করতে পারে। শেষ হয়ে হইল না শেষ, কত কথা বলা। আমার সাথে অনেকবার মনে হয় যে অনেক অনেক বিস্তর কথা বলবো, জিতে দেবো না, যে আরো বলে, কিন্তু সময় তো শেষ করতে হবে। ঝগড়াটা করাই তো হলো না, ঝগড়াটা হবে অফ স্ক্রিনে। হ্যাঁ, ওকে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো এরকম সুন্দর থাক, তুইও, হাসি খুশি থাক, তুইও, প্রাণী নিয়ে থাক, প্রকৃতি নিয়ে থাক, তুইও, মানুষ নিয়ে থাক। ওকে, তুইও। ঠিক আছে, পৃথিবী সুন্দর হবে। অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, মানে ডাকার পরেই ছুটে আসার জন্য। এভাবে অনেক ধন্যবাদ। লাভ ইউ। ওকে, ভালো থাকা। ওকে, অবশ্যই বন্ধু। এবং দর্শক যেহেতু পছন্দ করে, দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলা যায়। এটাই বলবো যে আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ আমার দর্শকরা মানে আমার পাশে আছেন বলেই আমার অনেক ফলোয়ার নেই, অনেক কাজ নেই, কিন্তু আমি যখনই কোনো কাজ করি আপনারা ঠিক কিভাবে যে এত মনোযোগ দিয়ে দেখেন এবং সেটা নিয়ে বারবার লেখেন এবং বারবার বলেন যে কেন এত কম কাজ করছি, কেন আরো কাজ আসছে না, কেন আমাকে বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না। আপনাদের এই ভালোবাসার কারণেই আমি আসলে বারবার কাজ ছাড়তে পারি না। আমার সবসময় মনে হয় না, আমার আরো অনেক কাজ করা বাকি, এবং আপনাদের গঠনমূলক সমালোচনার জন্য আমি সদা প্রস্তুত, কারণ সমালোচনাটা আমি শুনতে চাই যাতে আমি আরো সামনে ভালো কাজ করতে পারি, এবং অল্প বিস্তর প্রশংসাও চাই যাতে আপনাদের আহ্লাদে, আপনাদের আশীর্বাদে আমি সামনে এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং এত সুন্দর পারফরমেন্স করার জন্য নীলিমার পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার। ও গ্রেট, এই হলো, বললাম না যে গিফট হ্যাম্পার রয়েছে সব পারার জন্য। এই হলো সেই গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। একটা ধাঁধাও পারি নাই, কথা তারপরে আমরা সান্ত্বনা পুরস্কার দেই, আমরা সরাসরি পুরস্কার দেই। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ নীলিমাকে, থ্যাংক ইউ তোকে, এবং থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য। এবং অনেক ধন্যবাদ দর্শককে যারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন, আমাদের অনুষ্ঠান দেখেন। স্টার গল্প, পান্থবজলের অনেক বকবকানি সহ্য করেন, সাথে অনেক বন্ধু, অনেক প্রিয় মানুষ থাকে। আশা করি এগুলো এনজয় করেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।